চূড়ান্ত লড়াই। ডিবি কার্যালয় থেকে বের হয়ে খবর পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিবি কার্যালয় থেকে প্রচারিত আন্দোলন প্রত্যাহারের ভিডিও প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ফেসবুক পোস্ট দিয়ে এই সিদ্ধান্তের জন্য সবাইকে সাধুবাদ জানালাম। জোর করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা আদায়ের বিষয়ে 6 সমন্বয়কের যৌথ বিবৃতি শিরোনামে একটা বিবৃতিও আমরা দিলাম। ডিবি ছেড়ে দেওয়ার পর আমরা সবাই নিজেদের পরিবারের সঙ্গে চলে গেলাম। আমাকে নিয়ে গেলেন বড় মামা। আমাদের পৌঁছে দেওয়ার জন্য ডিবি গাড়ির ব্যবস্থা করেছিল। মূল গন্তব্যে না গিয়ে আমরা অন্য একটা জায়গায় নেমে পড়লাম, যাতে ডিবি আমাদের অবস্থান জানতে না পারে। এরপর আমি দুনিয়ায় মামার বাসায় গেলাম। সেখানে কেউ আর আমাকে ছাড়তে চাইল না। তাদের অনেকে বোঝানোর চেষ্টা করে, সর্বশেষে রাগারাগি করে রাতে আমি মামার বাসা থেকে বের হয়ে আসি। সেখান থেকে আমার গ্রামের বন্ধুস্থানীয় এক ভাইয়ের কাছে গেলাম। সে কাজ করতো একটা সুপার শপে, থাকতো মানিকনগরের এক বাসায়। আমি তার বাসায় গিয়ে উঠলাম, যোগাযোগ করলাম বাকেরের সঙ্গে। বাকের কাছেই ছিল। পরিস্থিতি বোঝার জন্য আব্দুল কাদের, হান্নান মাসুদ আর রিফাত রশিদের সঙ্গে অনলাইনে একটা ছোট বৈঠক করলাম। তারা কি অবস্থায় আছে, কেমন আছে সেই খোঁজ খবরও নিলাম। বললাম, আন্দোলনটা যেহেতু তোমরা চালিয়ে আসছো, তোমরাই চালিয়ে যাও। পরিস্থিতিটা আমরা আরেকটু বুঝে নেই। নাহিদ ভাই নাসিরুদ্দিন পাটোয়ারির সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখছিলেন। 2 আগস্ট কাদের, মাসুদ আর রিফাত কর্মসূচি দিল। সেদিন সব জায়গা থেকে স্কুল কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নেমে আসে। এদিনও খুলনা, সিলেট ও ঢাকার কয়েক জায়গায় পুলিশ গুলি চালায়। হতাহতের ঘটনা ঘটতে থাকে। ঢাকায় বামপন্থী ছাত্ররা সেদিন দ্রোহযাত্রা ডেকেছিল। বিচ্ছিন্নভাবে আরও নানা কর্মসূচি ছিল। আমরা আন্দোলনের শক্তিটা বোঝার চেষ্টা করলাম। সেদিন অভিভূত হয়ে লক্ষ্য করলাম, বাংলাদেশের মানুষ সব ভেদাভেদ ভুলে হাসিনার পতনের দাবিতে এক হয়ে গেছে। উপলব্ধি করলাম সময় ঘনিয়ে আসছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম, শক্তি দাও। আমরা পরের দিনের কর্মসূচি ঘোষণা করলাম। সারা দেশের ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ এবং 9 দফার দাবিতে শনিবার অর্থাৎ 3 আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার অর্থাৎ 4 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন। 2 আগস্ট মধ্যরাতেই ঘোষণা দেওয়া হলো 3 আগস্ট বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে আমরা থাকব। তখনও শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদের বিলোপের 1 দফার ঘোষণা দেওয়া হয়নি। ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর সবকিছু বিশ্লেষণ করে আমাদের মনে হয়েছিল 1 দফার ঘোষণা দেওয়ার জন্য পরিস্থিতি প্রস্তুত হয়ে গেছে। 2 আগস্ট কেউ বিচ্ছিন্নভাবে 1 দফার কথা বলছিলেন। দ্রোহযাত্রা থেকেও সরকারকে পদত্যাগ করতে বলা হয়, তবে তাদের সেই আহ্বানে সর্বাত্মক সাড়া পাওয়া যায়নি। খুব সংহতভাবে 1 দফার ঘোষণা শোনাও যায়নি। কাদের, রিফাত ও হান্নান মাসুদ বলছিল 1 দফা ঘোষণার সময় হয়ে গেছে। 3 আগস্ট আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে 1 দফা ঘোষণা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। 2 আগস্ট রাতেই 1 দফা ঘোষণার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রব উঠে গিয়েছিল। আমরা ঠিক করেছিলাম 1 দফার ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নয়, রাজপথ থেকেই করতে হবে। তখনও পর্যন্ত বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি। বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে এমন একটা বার্তা আসছিল যে সরকার পতনের দিকে যাওয়ার বিষয়ে বিএনপি এখনও দলীয় সিদ্ধান্ত নেয়নি। যদিও বিএনপি সহ সব বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরাই আন্দোলনের মাঠে ছিল। তারা আন্দোলনের একটা প্ল্যাটফর্ম পেয়ে গিয়েছিল এবং আমাদের উপর তাদের অগাধ ভরসা তৈরি হয়ে গিয়েছিল। সে কারণে 1 দফার সিদ্ধান্ত নিতে আমাদের কোনো বৈঠক করতে হয়নি। কোনো দল সিদ্ধান্ত না নিলেও বাংলাদেশের মানুষেরা আন্দোলনের মাঠে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল। এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল। 1 দফা যে হবে সবাই যেন সেটা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। তবে 1 দফাটা কি হবে সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছিল। কাদের, মাসুদ ও রিফাত তাদের মতো করে নিরাপদ আশ্রয়ে ছিল। আমি আর বাকের ছিলাম একসঙ্গে, বাকিরাও আলাদা আলাদা জায়গায় ছিল। আমরা যারা ডিবি কার্যালয়ে বন্দী ছিলাম তারা আগের ফোনগুলো আর ব্যবহার করিনি। ফোনে তারা কোনো ডিভাইস যুক্ত করে দিয়েছিল কিনা তা নিয়ে আমাদের আশঙ্কা ছিল। নিরাপত্তার জন্য নতুন ফোনে ভিপিএন ব্যবহার করে কথা বলছিলাম। মাহফুজ ভাই আর নাহিদ ভাই মিলে 1 দফার ঘোষণা লিখলেন। আমি লিখি অসহযোগ আন্দোলনের রূপরেখা। 3 আগস্ট আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গেলাম। অনেক ভয় ছিল, তবে পুলিশ সেদিন নির্বিচার গুলি চালায়নি। শহীদ মিনারে কেন্দ্রীয় সমাবেশে ছাত্র জনতার ঢল নামল। সে সময় ঢাকায় যাতায়াত করা আমাদের জন্য সাংঘাতিক ঝুঁকিপূর্ণ ছিল। ছাত্রলীগ, যুবলীগ পাড়ায় পাড়ায় পাহারা বসিয়েছিল।
আমাদের লুকিয়ে চুকিয়ে শহীদ মিনারে আসতে হয়। শহীদ মিনারে পৌঁছে দেখি যতদূর চোখ যায় ততদূর মানুষ আর মানুষ। এক দফা শোনার জন্য সবাই মুখিয়ে আছে। আমাদের যখন 2 পর্বে তুলে নেওয়া হয়, এই মানুষেরাই তখন আন্দোলন চালিয়ে নিয়েছে। জনতার চেয়ে বড় কোনো শক্তি নেই, পরম কোনো বন্ধু নেই। নাহিদ ইসলাম শেখ হাসিনার সরকার পতনের এবং ফ্যাসিবাদ বিলোপের এক দফা ঘোষণা করলেন। পুরো শহীদ মিনার নাহিদ ভাইয়ের সঙ্গে সমস্বরে কণ্ঠ মেলালো। আমি অসহযোগ আন্দোলন এবং তা বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করলাম। আমাদের এতদিনের পাঠচক্র বা আলোচনার মধ্য দিয়ে এই বোঝাপড়া বা মতৈক্য তৈরি হয়েছিল যে শুধু শেখ হাসিনার পতন হলে চলবে না, ফ্যাসিবাদী ব্যবস্থারও বিলোপ ঘটাতে হবে। আমাদের এক দফা সেভাবেই লেখা হয়। শহীদ মিনারে এক দফা ঘোষণার পর সেদিনই সেনাবাহিনীর বৈঠকের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বললেন, সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। সেনাবাহিনীর কারো সঙ্গে সেই অবধি আমাদের যোগাযোগ হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা শুনছিলাম সেনাবাহিনীর জুনিয়র কর্মকর্তারা আমাদের পক্ষে আছেন, তারা জনতার উপরে গুলি চালাবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ধরনের কথাবার্তা আসছিল। 3 আগস্ট আওয়ামী লীগ আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার জন্য একটা কমিটি করল। সেই কমিটিতে ছিলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মাহবুবুল আলম হানিফ ও বাহাউদ্দিন নাসিম। এই খবর আসার সঙ্গে সঙ্গে আমরা বললাম, কোনো আলোচনাতেই আমরা যাব না। শেখ হাসিনা বললেন, শিক্ষার্থীদের কথা শুনতে চাই, সংঘাত চাই না। শিক্ষার্থীদের জন্য গণভবনের দরজা খোলা। আমরা বললাম, রক্তের উপর পা দিয়ে কোনো আলোচনা হবে না। খুনির সঙ্গে শহীদের প্রতিনিধিদের কোনো আলোচনা হয় না। আমরা বুঝতে পারছিলাম হাসিনার কণ্ঠস্বর নরম হয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আন্দোলনের খবর পৌঁছে দেওয়ার জন্য আমি সে সময় ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতাম। আন্দোলনের মাঝামাঝি তার সঙ্গে আমার পরিচয় হয়। তিনি আমাকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর তিনি আমাকে জানিয়েছিলেন, বদিউল আলম মজুমদার এবং অধ্যাপক আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন। 2 আগস্ট তাদের সঙ্গে আমার সৌজন্যমূলক কথাবার্তা হয়। সে সময়েই আমরা মানসিকভাবে এক দফায় চলে গিয়েছিলাম। তবে এরপর কি হবে তা নিয়ে খুব চিন্তা ছিল। অধ্যাপক আলী রিয়াজের কাছে জানতে চাইলাম, আমরা প্রস্তাব দিলে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরকারের দায়িত্ব নেবেন কিনা। তিনি বললেন, অধ্যাপক ইউনুসের এ ধরনের ইচ্ছা নেই। বদিউল আলম মজুমদারও একই কথা বললেন। যাদের সঙ্গে কথা হচ্ছিল সবাই বলছিলেন, অধ্যাপক ইউনুস আসবেন না, তিনি অসুস্থ, তাঁর একটা অস্ত্র পাচার হতে চলেছে। আগস্টের মোটামুটি শুরু থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার টিমের মাধ্যমে যোগাযোগ ঘটে। টিমের একজন দেশের বাইরে তার বৈঠক বা যোগাযোগের বিষয়গুলো দেখতেন। সাবেক ছাত্রদল নেতা আশিক আহমেদের মাধ্যমে তার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। আশিক আহমেদ আমাকে বদিউল আলম মজুমদার, আলী রিয়াজ এবং মুশফিকুল ফজল আনসারির সঙ্গেও যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। সে সময় কত লোকের কত ধরনের সহযোগিতা যে পেয়েছি, মনে পড়ছে মুস্তাইন জহির ভাইয়ের কথাও। যা হোক, তখন আমাদের মাথায় ছিল অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের ভাবনা, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সবার ঐক্যমত্য দরকার ছিল। নানা রকম লোকের সঙ্গে আমাদের যোগাযোগ চলছিল। যাদের সঙ্গে কথা হচ্ছিল সবাই বলছিলেন যে অধ্যাপক ইউনুস আসবেন না। 3 আগস্টেও আমরা ধারণা করতে পারিনি এত দ্রুত শেখ হাসিনা সরকারের পতন হয়ে যাবে। তবে আগে থেকেই আমরা প্রস্তুতি নিয়ে রাখছিলাম। হাসিনার পতনের জন্য গোটা দেশ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল। আগে বা পরে যেভাবেই হোক তার জুলুমতন্ত্রের পতন ঘটবে। এজন্য পতন পরবর্তী প্রস্তুতি নিয়ে রাখা জরুরি ছিল। নাহিদ ইসলামকে জানিয়ে রাখলাম, অধ্যাপক ইউনুসের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে। 3 আগস্ট দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষ হলো, হতাহতের ঘটনা ঘটল। সেনাবাহিনীর বৈঠকের দিকে আমরা লক্ষ্য করলাম। বৈঠক শেষে সেনাপ্রধান বললেন, সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। বিলম্বে হলেও জনগণের পাশে থাকার এই ঘোষণা আমাদের স্বস্তি দিল। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের আন্দোলনে একাত্মতা প্রকাশের আহ্বান জানাই। এক দফা ঘোষণার সময়ও শেখ হাসিনার পতনের ব্যাপারে আমরা নিশ্চিত ছিলাম না। তবে এ ব্যাপারে নিশ্চিত ছিলাম যে হাসিনার পতন না ঘটলে আমরা মারা পড়বই। তার চেয়ে বড় কথা, এত এত মানুষের আত্মত্যাগ সম্পূর্ণ বৃথা যাবে। শহীদের রক্তের চেয়ে
মূল্যবান আর কিছুই নেই। এক দফা ঘোষণার আগের রাতে ২ আগস্ট রাতে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে যোগাযোগ থাকা তৃতীয় একটি পক্ষ থেকে রিফাত ও মাসুদদের সঙ্গে যোগাযোগ করে। পরদিন সেনাবাহিনীর বৈঠকের আগেই তারা এক দফা ঘোষণার জন্য চাপ দিয়েছিল। সব কিছু মাথায় রেখে আমাদের সিদ্ধান্ত ছিল সেনাবাহিনীর বৈঠকের আগে এক দফা ঘোষণা করা হবে না। পরদিন বৈঠকের পর সেনাবাহিনীর পক্ষ থেকে গুলি না চালানোর ঘোষণা দিলে আওয়ামী লীগের নৈতিক শক্তি শূন্যে নেমে যায়। আমরা বুঝতে পারছিলাম আওয়ামী লীগ এখন তার সর্বশক্তি নিয়ে সর্বোচ্চ আঘাতের চেষ্টা করবে। খবর পাচ্ছিলাম ট্রাক ও বাসে করে তারা ৪ আগস্টের কর্মসূচির জন্য ঢাকায় লোক জড়ো করছে। এক দফা ঘোষণার পর সরকারপন্থীরা অনলাইনে নানা ধরনের প্রচারণা চালাচ্ছিল। তারা বলছিল যে সমন্বয়কদের পালাতে দেওয়া হবে না, নানা নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে নানা রকমের গুজবও ছড়ানো হচ্ছিল। ৪ আগস্ট ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী আওয়ামী লীগকে ছত্রভঙ্গ করে দেয়। অনেক ক্ষেত্রে সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা ভয় দেখানোর জন্য আওয়ামী লীগের দিকে লক্ষ্য করে আকাশে গুলিও ছোড়ে। সেদিন সন্ধ্যা পর্যন্ত সারা দেশেই আওয়ামী লীগ অস্ত্রশস্ত্র নিয়ে মাঠে ছিল। তারা বহু মানুষকে হত্যা করে। ৪ আগস্ট বেলা ১১টায় নাহিদ ভাই বাকের আর আমার শাহবাগে যাওয়ার কথা ছিল। ৩ আগস্ট এক দফা ঘোষণার পর আমাদের মনে হচ্ছিল আন্দোলন দীর্ঘ সময় ধরে টেনে নিয়ে যেতে হবে। অসহযোগ আন্দোলনের ঘোষিত কর্মসূচি সফল করার জন্য যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হয়। ৩ আগস্ট ঢাকাসহ সারা দেশে হতাহতের ঘটনা অপেক্ষাকৃত কম ছিল। পুলিশ সেভাবে গুলি চালায়নি। সেনাবাহিনীও জানিয়ে দিয়েছিল যে তারা গুলি চালাবে না। আওয়ামী লীগ ঢাকাসহ সারা দেশে দলীয় লোকজন দিয়ে আন্দোলন নস্যাৎ করার পরিকল্পনা করে। বিভিন্ন মাধ্যম থেকে বার্তা পাচ্ছিলাম আওয়ামী লীগ দলীয় লোকজন দিয়ে মাঠ দখল করতে পারলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আন্দোলন দমনে তাদের সহযোগিতা করবে। আর আওয়ামী লীগ যদি না পারে তাহলে সবাই আমাদের পক্ষে চলে আসবে। আওয়ামী লীগের লোকজন পরিকল্পিতভাবে ট্রাকে করে ঢাকায় ঢুকতে থাকে। ৪ আগস্ট আওয়ামী লীগের কর্মসূচি ছিল গুলিস্তান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ধানমন্ডি ৩২ নম্বর সহ কয়েকটা ভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া। বেলা ১১টা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ও গণসমাবেশ ছিল। আওয়ামী লীগ যেসব পয়েন্টে অবস্থান নেয় সেগুলোর চারপাশের অঞ্চল কিভাবে দখলে রাখা যায় সেরকম একটা পরিকল্পনা সাজানো হয়। আওয়ামী লীগ অবশ্য তাদের ৪ আগস্টের কর্মসূচি বাতিল করে ৫ আগস্টে নিয়ে যায়। আমাদের ধারণা ছিল অস্ত্রশস্ত্র, রামদা ইত্যাদি নিয়ে আওয়ামী লীগ সেদিন মাঠে নামবে, হয়েছিল তাই। আওয়ামী লীগকে অবরুদ্ধ করে ফেলার জন্য আমরা পরিকল্পনা সাজাই। যেমন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে তাদের আটকে ফেলার জন্য শাহবাগে একটা এবং মৎস্য ভবনের সামনে আরেকটা জমায়েতের পরিকল্পনা ছিল। মাঠে যারা কাজ করত পরিকল্পনাগুলো গ্রুপের মাধ্যমে তাদের কাছে পাঠানো হয়। সে সময় আমি ছিলাম মুগদা ওয়াসা রোড এলাকায়। সেখানে কয়েকটা বাসা পরিবর্তন করে আমি থাকছিলাম। আমাদের গ্রামের অ্যাডভোকেট ওবায়দুলের মেসে কিছুদিন ছিলাম। আবু বাকের মজুমদারের এক আত্মীয়ের ফ্ল্যাটে ছিলাম একদিন। ৪ আগস্ট রাতে ছিলাম একই এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক নূর মোহিতের বাসায়। কর্মসূচির সিদ্ধান্তগুলো তখন অনেক কেন্দ্রীভূত হয়ে যায়, কারণ সবার সঙ্গে আলোচনা করে কর্মসূচি নির্ধারণের মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। আন্দোলনের অভিজ্ঞতা ও বোঝাপড়া থেকেই আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচিগুলো ঘোষণা করতাম। নাহিদ ভাই সহ বাকিদের অবগত করা হতো। কর্মসূচির প্রস্তুতি যেভাবে নেওয়া হতো কাজগুলো সব সময় হুবহু সেভাবে হতো না, তবে তার একটা প্রতিফলন কর্মসূচিতে থাকতো। ৪ আগস্ট বেলা ১১টায় নাহিদ ভাই বাকের ও আমার শাহবাগে আসার কথা। শাহবাগে ছাত্রলীগ বিএসএমএমইউ এর ভেতরে অবস্থান নিয়ে হাসপাতালে আগুন দেয়। কিছু চিকিৎসকও ছাত্রলীগের পক্ষে যোগ দিয়েছিলেন। শাহবাগে আসার কথা থাকলেও নাহিদ ভাইয়ের সঙ্গে আমি আর যোগাযোগ করতে পারছিলাম না। মুগদায় ওয়াসা রোডের যে বাসায় আমি ছিলাম তার পাশে একটা ব্রিজ ছিল। সেখানে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ পাহারা বসিয়ে রাখত। বাসার বারান্দা থেকে দেখতে পেলাম ৩০-৪০ জন সন্ত্রাসী রামদাসহ অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে অবস্থান নিয়েছে। ওই ব্রিজের সামনে দিয়ে আমাদের বের হতে হতো। ওই একটাই মাত্র রাস্তা। ছাদে উঠে আশেপাশের অন্য কোনো ভবনের ছাদ টপকে বের হওয়া যায় কিনা সেই চিন্তাও আমরা করলাম, কিন্তু কোনো উপায় না পেয়ে আমরা বাসার মধ্যেই ছটফট করতে থাকি। বাসায় থেকে আমি সারা দেশের খোঁজ খবর নিতে থাকি। বিভিন্ন পয়েন্টে কী অবস্থা তা অনলাইনে দেখার চেষ্টা করি। সংবাদগুলো দেখে ভাবি পরদিন কি করা যায়। এক পর্যায়ে শোনা গেল দুপুর বা বিকেলের দিকে আবারও ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। মনের মধ্যে চাপ অনুভব করি যে এর আগেই তো পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে হবে।
4 আগস্ট দিনভর শাহবাগ সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে জনগণের লড়াই হয়। তবে দিনের বেলায় হতাহতের সংখ্যা খুব বেশি ছিল না। সন্ধ্যাবেলায় পুলিশ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সঙ্গে যোগ দিয়ে গুলি করা শুরু করে। সন্ধ্যার পর খবর পায় নাহিদ ভাই বেলা 11টায় শাহবাগে গিয়েছিলেন। সেখানে আমাদের কাউকে না পেয়ে বেলা 2টা-3টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন শিক্ষকের বাসায় চলে যান। ইন্টারনেট আবারও বন্ধ হয়ে যাওয়া এবং আবার কারফিউ ঘোষণার আশঙ্কায় দুপুরের দিকেই পরের দিন 5 আগস্টের কর্মসূচি ফেসবুকে ঘোষণা করে দেই। তখন এমন পরিকল্পনা ছিল যে ইন্টারনেট বন্ধ করে দিলে মসজিদের মাইক দিয়ে কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। একটা ভিডিও বার্তায় বলি, আমরা জানতে পেরেছি সরকার ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা শঙ্কা করছি যে ইন্টারনেট, ব্রডব্যান্ড সব কিছু বন্ধ করে দিয়ে আবার দেশে ক্র্যাকডাউন চালানো হবে, মানুষকে হত্যা করা হবে এবং গণহত্যা চালানো হতে পারে আগের বারের মতো। সেই জায়গা থেকে আমরা আমাদের এই পুরো সপ্তাহের কর্মসূচির আউটলাইন ঘোষণা করে দিয়ে যেতে চাই। আমরা জানি না ইন্টারনেট বন্ধ হওয়ার পর সমন্বয়কদের কী হবে, আমাদের আবার তুলে নিয়ে যাবে কিনা, মেরে ফেলবে কিনা আমরা জানি না। যে কোনো কিছুই ঘটতে পারে। সেজন্য আমরা কর্মসূচির আউটলাইন ঘোষণা করছি। আমরা না থাকলেও আপনারা এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবেন। আগামীকাল 5 আগস্ট সারা দেশে শহীদদের স্মরণে শহীদ হওয়ার স্থানগুলোতে শহীদ স্মৃতিফলক উন্মোচন করা হবে। বেলা 11টায় শাহবাগে শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয়ভাবে। বিকেল 5টায় নারী সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সারা দেশে বিক্ষোভ ও গণ অবস্থান চলমান থাকবে। 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি। সারা দেশে যে যেখানে আছে সেই জায়গা থেকে 6 আগস্ট মিছিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সারা দেশের ছাত্র, নাগরিক, শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। সব এলাকায়, পাড়া, গ্রাম, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ না থাকে, নেতৃত্ব দেওয়ার মতো একজন নেতাও না থাকে, তবু এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথ দখলে রাখবেন। সারা দেশের প্রতিটি পরিবারের প্রতি আমি আহ্বান জানাতে চাই, এই আন্দোলন ও লড়াই আপনার পরিবার এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই। তাই আপনার পরিবার থেকে একজন করে হলেও ঢাকার উদ্দেশ্যে রওনা করিয়ে দেবেন, একজন করে হলেও যুদ্ধে পাঠাবেন। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে, না হলে বাংলাদেশ এক গভীর অমানিসা ও অন্ধকারে ডুবে যাবে। 3 আগস্ট রাতেই নাহিদ ভাইয়ের সঙ্গে আলোচনা করে আমরা এই কর্মসূচি ঠিক করে রেখেছিলাম। 4 আগস্ট শুধু সেটা ঘোষণা করা হলো। কর্মসূচিগুলোকে আরেকটু গুছিয়ে নিয়ে আসার পূর্ব পরিকল্পনা থেকে শ্রমিক ও নারী সমাবেশের কথা ঘোষণা করা হয়। শ্রমিকদের অনেক পক্ষ আগে থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছিল। 4 আগস্ট কুমিল্লায় সেনাবাহিনী আওয়ামী লীগ নেতা বাহারের সন্ত্রাসীদের দিকে গুলি করে। আরও 2-1 জায়গায় এ ধরনের ঘটনা ঘটে। এসব ঘটনায় কেউ কেউ বলছিলেন সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা কাজ করছে কিনা। সেনাবাহিনীর কারো সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ না থাকলেও এই কথাটা আমাদের মাথায় ছিল যে তারা গুলি করবে না।